সদ্য নতুন একজন গায়িকা। বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে দেখা যাচ্ছিল ভয়ঙ্কর রকমভাবে এরকম ধরনের ঘটনা আমাদের সামনে উঠে আসবে কখনোই কল্পনা করা যায়নি এবং কল্পনা করতে অনেকের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তার খুব কাছেই আমাদের কলকাতার মধ্যেই, নাম না করে, জায়গার নাম না উল্লেখ করে আমি বলছি, পার্টি অফিসে সেখানে থান পাওয়া গেছে, বিপুল পরিমাণে থান, বিপুল পরিমাণে শাড়ি, বিপুল পরিমাণে বড় ধরনের কাস্তের মতো, কাস্তের থেকে একটু ছোট, প্রায় 1.5-2 ফুটের কাছাকাছি কাস্তের ধারালো অস্ত্র যাকে বলা যায় বেশ কিছু সংখ্যক পাওয়া গেছে। একটা দুটো নয়, প্রায় যতদূর দেখা গেল প্রায় 15-20টার কাছাকাছি হতে পারে, আরও থাকতে পারে। এবং আগ্নেয়াস্ত্র দেখায়নি কিন্তু বলেছে, এবং প্রচুর বালতি এবং তার সাথে প্রচুর ত্রিপল। মানুষের জীবনে এরকম ভয়ঙ্কর দিন যে আসতে পারে তা মানুষ কখনো কল্পনা করতে পারে না। এরকম ভয়ঙ্কর জীবন যে সবার মধ্যে আসবে আমরা কল্পনা করতে পারছি না। যখন তিনি একজন গায়িকা, তা এনার মধ্যে যে এরকম চিন্তাভাবনা ছিল কি ছিল না সেই বিষয়ের জন্য আমি এর খারাপ দিক, ভালো দিক, মধ্যবর্তী দিকের কথা তুলে ধরব। এমনভাবে এই জগতে প্রবেশ করলো কী করে, আর এই জগতে প্রবেশ করার আগে এবং পরে কী কী ঘটনা ঘটতে পারে। সদ্য উঠে আসা একজন নতুন গায়ক গায়িকা। আরও বেশ কিছু মানুষের সাথে ঘটেছে বা ঘটতে চলেছে, তার আগে থেকেই আপনি তার কিছুটা আঁচ পেতে পারেন। তা এরকম বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী, যেটা মানে দুর্গত মানুষ বা গরিব তাদের দেওয়ার জন্য এই ত্রাণ সামগ্রী কাল রাত্রিবেলায় দেখা গেছে। যেখানে নতুন যদি 4 তারিখে যদি সরকার পরিবর্তন না হতো, নতুন সরকার যদি না আসতো, তাহলে বিশেষ করে হিন্দু সনাতনী মানুষদের ওপর যে ওই যে বড় বড় কাস্তে পাওয়া গেছে, 15টার কাছাকাছি আপাতত দেখিয়েছে, 10-15টার কাছাকাছি একসাথে দেখিয়েছে, আরও থাকতে পারে, যে তাদের যে কি হতো এবং তাদের পরিবারের প্রত্যেকের বাড়িতে থান পাঠিয়ে দিত। থান শাড়ি আগে থেকেই মজুত করে গেছে, মানে কাটার আগেই, মেরে ফেলে দেওয়ার আগেই তাকে দেবে বলে কত যে থান, কত যে সাদা শাড়ি এরকম রেখে দিয়েছে, কত যে শাড়ি রেখে দিয়েছে ভাবা যায় না। তা এখান থেকে খারাপ দিক, ভালো দিক কীভাবে খুঁজে বের করব এবং কিভাবে এই জায়গায় মানুষ যেতে পারে। বিশেষ করে যখন কোনো ব্যক্তি সবথেকে উঁচু স্তরে পৌঁছে যায়, উঁচু যখন লেভেলে পৌঁছে গেছে, তখন সেখান থেকে সেই জায়গাটাকে মানুষ ধরে রাখবে কী করে, সেই জায়গাটাকে স্বচ্ছতা বজায় রাখবে কী করে। এরকম হাজার হাজার শিল্পী আছে, গায়ক আছে, নায়ক আছে, কেউ লেখালেখি করে, কেউ খেলোয়াড় আছে। অনেক ব্যক্তি, অনেক মানুষের জীবনে এটা সবাই যে ওপরে উঠতে পারবে, সবাই যে ওই পদে অর্জন করা সাধ্যকর নয়। কঠিন অধ্যবসায় না থাকলে যে পর্যায়ে চলে গিয়েছিল সেই জায়গাতে পৌঁছানো মোটেই কিন্তু মানে খুবই কষ্টকর, যাকে বলে খুবই কষ্ট করে মানুষকে উঠতে হয়। তার মধ্যে সাধনা ছিল, কিন্তু তার খারাপ দিক, ভালো দিকটাও তুলে ধরবো আপনাদের সামনে। আমি এমনভাবে এই কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করব যাতে বুঝতে পারবেন যে আগামী দিনে যে এই ধরনের জায়গায় পৌঁছে যাওয়ার আগে মানুষ কীভাবে সতর্ক হবে, কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবে। যেহেতু উনি সনাতনী হিন্দু ধর্মের, তারপরে উনি কীর্তন করেন। কীর্তন যেহেতু উনি সনাতন ধর্মের একটা কি বলবো জাগ্রত, মানে জাগিয়ে তুলেছে যাকে বলে, যেটা গ্রামগঞ্জ থেকে উঠে আসা
মানে অত্যন্ত দরিদ্র পরিবারের থেকে উঠে এসেছে। হয়তো ওনার যত সম্ভব মনে পড়ছে খাওয়া হতো না, এরকম মানে দিনের পর দিন হয়তো তাদের পরিস্থিতি ভীষণই দুর্বল থেকে দুর্বলতর ছিল। সেই পর্যায় থেকে উনি আজকে এই জায়গায় এসেছেন। উনি গান গাইতে গাইতে যে জগতের মধ্যে প্রবেশ করেছেন, জানতেন না যে সেই জগতের মধ্যে কি আছে। প্রথমত এখান থেকে ফিরে আসার বা ভালো দিক বা খারাপ দিকের কথা তুলে ধরবো। তা এরকম অনেক শিল্পী আছে, ধরুন গীত মানুষ আছেন শিল্পী জগতের মধ্যে, তা নায়ক নায়িকাও আছে, আমি এটাই বলছি। তা জগতে কার সাথে মিশছি, কে আমার ভালো বন্ধু, কে আমার খারাপ বন্ধু, এইটা কিন্তু যখন আপনি দেখছেন যে কোনো ব্যক্তি কখন এই ধরনের জায়গায় পৌঁছে যায় বা এই ধরনের মানে কি বলবো, বুঝতে না পেরে মানে তার মন থেকে চাইছে না অথচ মন চাইছে, কিভাবে এর মধ্যে এন্ট্রি করে ফেলে বা কিভাবে প্রবেশ করে, এই যে গোপন যে যে ঘটনাটা ঘটবে সেটা আঁচ করতে পারছে না। তার কারণটা হচ্ছে যখন সে ওপরে উঠে গেছে তখন তার আশেপাশে অনেক মানুষ তো ঘোরাফেরা করে, তখন সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে। এবার কারা কারা সুযোগ নেয়, ধরুন কোনো ব্যক্তি সে যদি অপরাধ করে থাকে, সে ঢাকার জন্য হোক বা যে কারণের জন্য হোক এরকম ধরনের মানুষকে ঢাল করে। তা ঢাল করলেই যে আমি চলে যাব সেরকম কোনো কথা নেই। সে তো বুঝতে পারছে না যে তার মধ্যে কি চলছে। সে গান গাইছে, সে ভালো প্রপার্টি মানে টিভিতে বা ইউটিউবে ভালো জায়গায় পৌঁছে গেছে, অনেক অর্থ পেয়েছে, মান সম্মান পেয়েছে, প্রতিদিনই কোথাও না কোথাও ফিতে কাটলে টাকা পয়সা পাচ্ছে। তার লোভের একটা সীমা থাকে, মানুষ লোভ কন্ট্রোল করতে পারে না। মানুষ কতদিন বাঁচবে সে নিজেও জানে না, যে আজকে আমার বয়স 22 কি 24 কি 26, সে যদি ভাবে যদি কালকে আমার অনেক টাকার কী বলবো শরীর খারাপের জন্য যে টাকা পয়সা খরচা হবে বা আমার একটা বাড়ি হবে, বিল্ডিং হবে, গাড়ি থাকবে, তা সে মেনটেনেন্স করার জন্য যারা যারা কাজ করবে, খাবার দাবার বেঁচে থাকার জন্য যে কত টাকা অর্থ লাগবে সেটা আমরা কেউ জানি না। যে জানি না যেহেতু যে আমার অর্থের পরিমাণটা আমার জানা নেই, যে এই অর্থটা লাগলে আমার চলে যাবে প্রায় 40 বছর কি 60 বছর। সেক্ষেত্রে এখানে অনেকগুলো দিক আছে উঠে আসছে, যেহেতু জানি না যারা যে আমার কালকে কত টাকা লাগবে বা একটু 10 মিনিট পরে কত টাকা লাগবে, সেক্ষেত্রে রেহাই পাওয়ার একটাই উপায় আছে, যে আমার যে যতটুকু টাকা পয়সা বা অর্থ আছে, যতটুকু সম্পত্তি বাড়িঘর আছে, আমার বাড়ি থেকে যতটুকু খাবার মজুদ আছে বা আমার যতদূর বুদ্ধি সম্পন্ন জায়গায় আমি পৌঁছতে পারি, আমি লিখতে পারি, সেই ততটুকু পর্যন্ত আমার বলার চিন্তাধারাটা সেই ততটুকুই রাখা উচিত, বা ততটুকুই অর্থ আমাকে খরচ করতে হবে আগামী কালকের জন্য বা গত এক সপ্তাহের জন্য আমাকে বাঁচিয়ে রাখতে হবে। ধরুন আমার কাছে রয়েছে এই মুহূর্তে 4000 টাকা, আমাকে বুঝতে হবে চাল ডাল আটা ময়দা কিনে যদি বাড়িতে কোনো শরীর খারাপ হয় তার জন্য আরও 400-500 কি 1000 টাকা থাকবে, আমার এক সপ্তাহ চলে যাবে। আবার তার মধ্যে কিছু টাকা সঞ্চয় করতে হবে, উপার্জন করতে হবে, কিন্তু আপনি কিছুটা রেহাই পেতে পারেন, বাঁচতে পারবেন। কারণ গান গাইতে পারবেন না, অতটা পরিশ্রমীও হতে পারবেন না, অতটা সাধনা করে ওপরে উঠে গেছে এরকম জায়গায়, মানে এরকম উচ্চ স্তরে উঠে গেছে একটা পেন, আমরা এই জায়গায় আছি আর উনি চলে গেছেন এই যে কালো অংশটার কাছাকাছি, যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না, উনি পৌঁছে গিয়েছিলেন, এই স্তরে পৌঁছে গেছেন। এই স্তরে থেকে এই স্তরের কথা যদি ভুলে যান তাহলে কিন্তু মুশকিল আছে। এখানে আছে আপনার জন্মস্থান, দরিদ্র, না খেতে পাওয়ার এক প্রায় 15-20 বছর ধরে, 30 বছর ধরে যদি আপনার বয়স হয়, আপাতত যদি 30 না হলে যদি 26-28 যদি হয়, 28 বছরের বাবা মা খেতে পাচ্ছে না, চাষবাস করতে পারছে না, আপনি এই নিচু স্তর থেকে এইখানে পৌঁছে গেছেন, মানে আপনি আপনার টপ লেভেলে পৌঁছে গেছেন। এই যে নীল কালিটা দেখতে পাচ্ছেন, এই লেভেলে পৌঁছে গেছেন।
আর আমরা রয়েছি এখন ঝাঁঝরা একটা জায়গায়, আমাদের পরিস্থিতি ভয়ানক। আর আপনি সেখান থেকে এই কথাটা যদি ভুলে যান, তা সেখান থেকে আমরা বা তারা, বিশেষ করে যারা একটা উঁচু মাত্রায়, উঁচু লেভেলে উঠে গেছে, তাদের একটা কথাবার্তা যদি ভুল হয়, তারা সমাজে এই মুহূর্তে লাইভ টেলিকাস্ট হচ্ছে, না হলেও রেকর্ডিং দেখে নেয় ফেসবুক, ইউটিউবের মাধ্যমে বা অন্যান্য প্ল্যাটফর্মের টিভির মাধ্যমে, খবরের মাধ্যমে। যখন আপনি ওপরে উঠে গেছেন, আপনার মান সম্মান থেকে শুরু করে আপনার টাকা পয়সা সম্পত্তি সব রয়েছে, যেটা একটা সাধারণ দরিদ্র না খেতে পাওয়া মানুষ, কুকুর বেড়াল যে খেতে পায় না, তার থেকেও আমার কাছে অগাধ সম্পত্তি রয়েছে। এই মুহূর্তে ধরুন তার কাছে রয়েছে ধরুন 1,00,000 টাকা, আমি কম করি ধরছি, 1,00,000 কি 1 কোটি হয়ে গেছে, হতে পারে, আমি অ্যাপ্রক্স বলছি, যে লেভেলে পৌঁছে গেছে। তা সেইটা সাধারণ মানুষের থেকে অনেক, সে তার কাছে কিন্তু কম। যে ব্যক্তি যে চিন্তা করছে যে আমি যখন 1 কোটি টাকার মালিক হয়ে গেছি বা 2 কোটি টাকার মালিক হয়ে গেছি বা 100 কোটি টাকার মালিক হয়ে গেছি, তার কাছে সেই অর্থটা কিন্তু খুব সামান্য বলে মনে হয়। আগামী দিনের বেঁচে থাকার জন্য, জীবনটাকে চালানোর জন্য প্রতিনিয়ত প্রতিটা দিন তাকে 40,000, 50,000, 1,00,000 করে প্রতি ঘন্টায় ঘন্টায় লাগে। এরকম অনেক মানুষ আছে, কারণ টাকাটাকে আরও বাড়াতে হবে, আরও সম্মান বাড়াতে হবে, আরও অর্থ বাড়ানোর জন্য হোটেল, ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় খুলে ফেলে। আপনি যখন কোনো ভালো জায়গায় পৌঁছে গেছেন, আপনার পিছনে অজস্র মানুষ ঘোরাফেরা করবে। এবার তাদের মধ্যে কে ভালো কে খারাপ চেনা খুব মুশকিল, কারণ আপনি তো খুবই গরিব জায়গা থেকে উঠে এসেছেন, বা আপনার পড়াশোনা বা আপনার এডুকেশান, আপনার ছেলে মেয়েকে সেইভাবে তো শেখানো হয়নি। তা যে সকল ছেলেমেয়েরা আগামী দিনে এই জায়গা থেকে ওপরের দিকে উঠছে বা উঠতে চলেছে, কারণ একটা যে কোনো এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে যে উঠে এসেছে, প্রায় 10,000 থেকে 1,00,000-এর ওপরে মানুষ এরকম রিয়েলিটি শোতে তারা লাইন দিয়ে রোদের মধ্যে থেকে, গ্রামগঞ্জ থেকে না খেয়ে, হয়তো কখনো কখনো হোটেলে থেকে, রাস্তায় শুয়ে থেকে বিভিন্ন রকমভাবে তারা ওইখানে গান গাইতে এসছে বা ড্যান্স করতে যায় বা আরও অনেক কম্পিটিশনে যায়। তা সেখান থেকে সেই সব গরিব মানুষ যখন ওপরের দিকে উঠছে, তাকে পিছন থেকে টেনে ধরার জন্য বা তাকে সাপোর্ট করে আবার অন্য একটা ব্যক্তি, সে খারাপ মানুষ না ভালো মানুষ, তাকে সাপোর্ট করে যাকে ঢাল হিসেবে আড়াল করা যায় বা সে যাতে বেঁচে থাকতে পারে, এর পিছনে থাকতে পারে, তাহলে সেই ঢাল করছে কাকে? যেখানে একজন সনাতনী হিন্দু ধর্মের মানুষ, আমি বলছি না বা কাউকে সাপোর্ট করছি না, সেটা সবসময় মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাকে বা আপনাদেরকেও বোঝানোর জন্য শুধু জাস্ট বলছি। এরকম মানুষ আগামী দিনে অসংখ্য মানুষ ওপরের দিকে উঠে আসবে, যেখান থেকে এই সবাই চাইছে এখান থেকে এখানে ওঠার কথা। এই যে নীল যে জায়গাটা, যেটা হচ্ছে আমার টপ মোস্ট জায়গা, যেখানে আমার হাতছানি, যেখানে সবাই আপনাকে চিনবে, সেই জায়গার কথা বলছি। তা সেখান থেকে মানুষকে একাডেমি বা পড়াশুনো বা তার মধ্যে এমন কোনো এডুকেশান যেটা বাবা মা দিতে পারে না হয়তো, কিন্তু দেয়, কিন্তু প্রতিবারেই কিন্তু বলে দেয় খারাপ মানুষকে চেনার চেষ্টা কর, ভালো মানুষকে চেনার চেষ্টা কর। ভালো বন্ধুবান্ধবও এরকম কথা বলবে, কিন্তু যেহেতু সব বাবা মা তো সমানভাবে বোঝাতে পারে না, সেই জন্য স্কুল কলেজের মতো জায়গায় একাডেমি, পড়াশুনো এই ধরনের যদি না করানো হয়, তাহলে বা বলা হয় শুধু পড়াশোনা করালেই হবে না, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য চর্চা, বিজ্ঞান, অঙ্ক, গণিত, ড্যান্স, এইসব শুধু করলেই হবে না, তার সাথে সাথে শেখাতে হবে সাইকোলজিক্যাল, মানে মনোবিদ, কাউন্সিলার নয়, কাউন্সিলিং, এবং মোটিভেটেড, এবং তাকে ঠান্ডা থাকতে হবে, অল্প কথা বলতে হবে। সম্ভব ছিল, ঠান্ডা প্রকৃতি ছিল, অল্প কথা বলতো, যেটা শিল্প সত্তার মধ্যে থাকে। যারা গান গায়, কবিতা বলে, তবলা বাজায়, গিটার বাজায় বা লেখালেখি করে, কবিতা বলে, তারা শান্ত প্রকৃতির হয়, আর তারা অন্য মানুষকে সহজে ভালো বলে মনে করে। সেই প্রকৃতির মানুষ অসংখ্য আছে, তারা এই জায়গার মধ্যে প্রবেশ করে ফেলে। কারণ
প্রত্যেক মানুষের মধ্যে ভালো মন্দ থাকে। মানে একটা গাড়ি চললে যেমন হয়, যেমন তাকে 100তে কী বলবো, গাড়িটা স্পিডে ওঠানো যায়, 0তে মানে 10-এ চালানো যায়, আবার নিউট্রাল করা যায়, গাড়িটা গড়াবেও না পিছবেও না, নিউট্রাল হয়ে যায়। তা এরকম এর মধ্যে অসংখ্য ভাগ আছে, এর পার্সেন্টেজের হার হচ্ছে অসংখ্য, 80%, 20%, 70%, 70-30% এরকম ধরনের হয়ে থাকে। ভালো মন্দের দিক, ভালোর দিক কাউকে আমি উঁচুতেও তুলব না, কাউকে নিচেও নেব, কাউকে সাপোর্টও নেব না কাউকে, কারণ এখান থেকে বেরোনো মন্দ কে কীভাবে সেখানে নিয়ে গেছে সেটাও বলবো না। বলার আমি অনেকগুলো দিক জানি যে তাকে সাপোর্ট করে কিভাবে অন্য ব্যক্তিরা তাকে হয়তো অবলম্বন করেছে। একটা গাছকে যেমন অবলম্বন করে না, একটা বট গাছ হতে পারে, আমি বট গাছ দিয়ে ধরছি, বা অন্য গাছও হতে পারে, তাকে অবলম্বন করে দেখবেন কোনো ছোটো চারা গাছ ওপর থেকে এরমভাবে উঠতে 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 তার উপরে থাকে। অনেক সময় দেখবেন খেজুর গাছের সাথে অন্য গাছ জড়িয়ে তার উপরে দেখবেন অনেক গাছ মানে জন্মায়, অনেক ফার্ন গাছ হোক, এই গাছ আম গাছের গাছে দেখবেন পুরনো দিনের গাছে জন্মায়, বা অনেক গাছ আছে। তা এরকমভাবেই অবলম্বন করে অন্যের ওপর ভর করে বেঁচে থাকার চেষ্টা করে অনেক মানুষই। এবার সেই মানুষটা তো খারাপ হয়ে যায়, তার রস তো টেনে নেয়। যেমন একটা গাছ যখন আর একটা গাছের ওপর চড়ে বসে, এই গাছ যে রসটা সংগ্রহ করছে তার রস টেনে নেয়। তা সেই টেনে নেওয়াটা হাতিয়ার করেছে, সেটা আমি আরেকবার কোনো কিছুই তাকে বলছি না, সে খারাপ কাজ করেছে অবশ্যই। যেহেতু দেখছি, ভেবেছিলাম যে বলবো না, এই কথাটা তুলবো না, যে সত্তার মধ্যে এরকম আসতে পারে। এত সনাতনীদের জন্য গান গাইলো, যেখান থেকে গরিবদের থেকে উঠে আসলো, মান সম্মান পাচ্ছিল। তা তার ভালো দিক খারাপ দিক নিয়েই এখন যেহেতু আমি কথা বলছি, তাকে দেখে অনেকে উঠে আসার চেষ্টা করছে যে গরিব থেকে ওঠা যায়, গরিবদের সম্মান দেয়। ওপরের মহলে যে অনেক প্ল্যাটফর্ম, অনেকগুলো টিভি চ্যানেল তাদেরকে দেখাচ্ছে, অনেক ইউটিউব তাদের সম্মান দিচ্ছে, অনেক প্যান্ডেল ডাকছে। তাহলে আমাকে জানতে হবে যে আমার কাছে যে সবথেকে বেশি আমাকে প্রাধান্য দিচ্ছে, যে আপনার পেছনে লেগে আছে 24 ঘন্টা, সে কিন্তু ভবিষ্যতের জন্য, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, জগতের জন্য যারা আছেন, আপনি যদি খারাপ জায়গায় চলে যান, সমাজ, নেচার, আমার মাটি, দেশ, আমার রাজ্য কলকাতা, পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজারহাট, এমনকি তার সাথে সাথে বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে যারা যারা চিনেছে, ব্রহ্মাণ্ড বলতে এখানে পৃথিবীর কথা বলা হচ্ছে, ব্রহ্মাণ্ড মানে আমার আশেপাশের জগৎ অন্যভাবে জাগ্রত, সেটা আমি পরে বোঝানোর চেষ্টা করছি যে তারা কিভাবে থাকবে। আমার মাটি, আমার পুকুর, আমার নদী নালা, আমার নেচার, আমার গাছপালা, আমার সনাতন ধর্ম, আমার গীতা, আমার কৃষ্ণ, আমার কীর্তন, আমার আঁকা, আমার গিটার, আমার লেখালেখি, আমার জগৎ, আমার শিল্প চেতনা, আমার মধ্যে যদি সেটা কেউ যদি হাইজ্যাক করে, কেউ যদি আমাকে অপহরণ করে, মনটাকে অপহরণ করে নিয়েছে, আপনার মন, আপনার চিন্তা ভাবনাকে অপহরণ করে অন্যভাবে যদি আপনাকে যদি সেই পর্যায়টাকে কাজে লাগায়, অবলম্বন করে, একটা গাছের মধ্যে আর একটা গাছ জন্মে গেছে, সেই গাছটার ওপরে বা একটা মানুষের ওপর একটা মানুষ ভর করছে, বা এমন হয় আপনি ইনকাম করছেন, আপনার বাড়ির ছেলে মেয়ে আপনার ওপরে দেখবেন শক্ত হাতে, এই আমাকে কিন্তু 10,000 টাকা পেয়েছিস, 10,000 টাকাটাই দিয়ে দিতে হবে। তার মা বলতে পারে, বাবা বলতে পারে, ভাই বলতে পারে, বউ বলতে পারে। এরকম পারিপার্শ্বিক বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটে থাকে যে তুমি 10,000 টাকা মাইনে পেয়েছো, বা অমুক জায়গায় যা কাজ করেছো আমাকে সব বলবে, সব ঠিকানার খবর বলতে হবে, এবং সব কিছু লিখে দিতে হবে, সব কিছু বোঝাতে হবে যে তুমি 5 টাকা খরচা করছো তার হিসেব লিখে দিতে হবে। 10 টাকা কেন খরচা হলো, আমি তোমাকে দিয়েছিলাম 12 টাকা, 10 টাকা কেন খরচা হলো, আবার মারধরও করে, অনেক রকমভাবে টর্চার করা হয়, অনেক রকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করা হয়। সেই জায়গায় যে আপনি বাবা মাও করে, ছেলে মেয়েও করে, যে সবার বাড়িতেই যে ঘটবে সেটা কিন্তু নয়। সেই জন্য আবার বলছি, পার্সেন্টেজের হার আপনারা আপনার মতো করে ভেবে নেবেন। কারণ এখানে 144 কোটি লোক ভারতবর্ষে বাস করে, 144 কোটি মানুষের মন
মানে বিভিন্ন একটা সময়ের মধ্যে বিভিন্ন রকম কাজ করছে, কার কথা তুলে ধরবো। সেই জন্য আপনারা যখন যেখানে যেখানে আমার কথা শুনতে পাচ্ছেন বা যে কোনো সময়, আজকে যার বয়স 2, আজকে যার বয়স 10, আজকে যার বয়স 40, আজকে কারোর বয়স 60, কেউ কাজ করছে, কেউ রাস্তায় খেটে মরছে, কেউ বাসের মধ্যে আছে, কেউ ক্রিকেট খেলা দেখছে, কেউ ফুটবল খেলা দেখছে, কেউ নিউজ দেখছে, কেউ রেগে গেছে, কেউ হয়তো শেয়ার মার্কেটে হেরে গেছে, কেউ হয়তো লটারিতে জিতে গেছে, কেউ হয়তো ভালো নাটক করছে, গান করছে। এক একটা মানুষ এক একটা জায়গায় রয়েছে, কেউ ব্যায়াম করছে, কেউ হয়তো গীতা পড়ছে, কেউ হয়তো ভগবানের প্রে করছে, কেউ হয়তো আজকে জীবনে মরে যাচ্ছে, কেউ হয়তো আজকে জীবন শেষ করে দিচ্ছে, কেউ হয়তো ওপরের দিকে উঠছে। তো সেখান থেকে মানুষ চিন্তা ভাবনা কোন দিকে নিয়ে যাবে, আমার কথাটা কীভাবে নেবে। তা মানুষ, প্রতিটা মানুষকে তার পার্সেন্টেজের হার কখনো 10% হতে পারে, 10-90 হতে পারে, আবার 80-20 হতে পারে, 70-30, 50-50, এরকম আপনার মতো করে ভেবে নেবেন। তা জগতে যখন আপনি ওপরে উঠছেন, আপনাকে সবাই ভালোবাসবে। যখন ওপরে উঠছেন, আপনার আশেপাশে ছেঁকে ধরবে। একটা যখন কোনো গাছে মৌচাক হয়েছে, মৌচাক যখন হয়, মধু যখন আসে, তখন সবাই দেখে সে মধুগুলোকে নিয়ে আসে মৌচাকের মধ্যে, আর মধুগুলোকে নেয়ার জন্য ভাবছে অমুক সময় বা অমুক মাসে ভালো মধুটা হয়, ওই সময়ের আগে বা পূর্ণিমার আগে ওরা মধু খেয়ে চলে যাবে, তাহলে আমাকে আগে থাকতে নিয়ে নিতে হবে। সেই জন্য দেখবেন তারা জানে যা কখন পারতে হয়। সেই মৌচাক এই সকল শিল্প এবং শিল্পী যারা হয় বা সংস্কৃত জগতের সাথে যুক্ত থাকে, তারা সাধারণত খুব ধীর স্থির, নম্র, ভদ্র হওয়ার চেষ্টা করে। কারণ আগামী দিনের ভবিষ্যৎ বা তার শিল্প চেতনা, তার মনোভাব বা তার বহিঃপ্রকাশ বা মানে মনের মধ্যেই তার এইভাবেই জন্ম হয়। অ্যাকচুয়ালি তারা অল্প কথা বলতে থাকে। যখন কি হয়, মানুষ একটা জায়গা থেকে আর একটা জায়গায় উঠে গেছে, যখন দেখছে যে তার বিবাহ হয়ে গেছে বা এমন একটা পর্যায়ে তাকে হয়তো নিয়ে যাওয়া হয়েছে, সে টলিউড হতে পারে, বলিউড হতে পারে, সে যখন অনেক কিছু দেখে ফেলে না, এই টপ মোস্ট জায়গায় ওপরে উঠে যে বা বিভিন্ন রকমভাবে ঠকেছে বা অনেক দিন ধরে খেতে পায়নি, তার খিদে রয়েছে কি না, সেটা এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকমের হয়। সে যদি মনে রাখে যে আমি এই জগতে উঠে এসেছি, এবার ধীর স্থিরকে ধরে রাখাটা হচ্ছে, বা এই যে বেশি কথা বলা বা কীভাবে কথা বলছে, বেশ কয়েকটা বছর যেহেতু চলে গেছে, এবার সে তো অনেকগুলো মানুষের সাথে কথা বলেছে, তাকে কথা বলতে হয়। তখন কি হয়, আমাদের যে কথা বলার যে ভ্যাকিউমটা আস্তে আস্তে বাড়তে থাকে। সে যখন প্রথম কেউ ব্যবসা করে, সে যদি খুব ধীর গতির মানুষের হয়, তার কথাবার্তা খুব নম্র আস্তে আস্তে হয়। মানুষ তাকে ধার নিয়ে রোজ রোজ আপনার থেকে ধার নিয়ে চলে গেছে, টাকা দিচ্ছে না, খাতার পর খাতা হয়ে গেছে, 2 বছর 4 বছর হতে হতে 10,000, 20,000, 40,000, 1 লাখ, 2 লাখ হতে হতে 20 লাখ, 25 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। এবার আপনি থেকে ধার নিয়েছে, আপনার জামা কাপড়ের দোকান হতে পারে, দীর্ঘদিন ধরে ঠকিয়েছে, কথা বলিয়ে বলিয়ে মেরে আমি টাকা দিয়ে দেবো, আমি অমুক লোক, আমি চাকরি করি, আমি খুব ভালো লোক, আমার এত টাকা আয় ইনকাম, আমি এত টাকা জমাই, আমার চাকরি করি, সব বলে করে আপনার থেকে ধার নিয়ে আপনার জগৎটাকে কথা বলিয়ে তো আপনাকে এখন বুঝতে শিখিয়ে দিচ্ছে, আপনি তখন ফেলিওর হয়ে গেছেন। তখন আপনার ভলিউমটা বাড়তে থাকে, আপনি তখন শিখে গেছেন, মেরে 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 আপনাকে শিখিয়েছে, মানে আপনাকে পিঠে মানে মেরেছে, তুমি উঠতে পারছো না, ওঠো ওঠো ওঠো, উঠতেই হবে তোমাকে। তোমার সমাজ তোমাকে ঠকিয়ে ঠকিয়ে তোমাকে আজকে এই জায়গায় কথা বলতে শিখিয়েছে। তুমি প্রথম থেকে তৈরি হওনি। একটা লোহা মাটি থেকেই কিন্তু লোহা হয়ে যায়নি, মাটি থেকে তাকে তৈরি করে, তাকে খনিজ সম্পদ থেকে নিয়ে এসে গলিয়ে এক জায়গায় নিয়ে এসে আজকে এই কাস্তে বলুন, হাতুড়ি বলুন বা এত বড় ব্রিজ বলুন, তৈরি তো একদিনে হয়নি। মানুষ সৃষ্টি করেছে তার জগৎ, একদিনে আগুন জ্বালা শেখেনি। সেইটা আজকে ভয়ঙ্কর রকমভাবে মানুষ এই আজকে যে ভুলটা করেছে, সেই ভুল থেকে বেরিয়ে আসার উপায়টা বলে দিচ্ছি। যে প্রথমত, সে তো বিবাহ হয়ে গেছে, তার স্বামীকে অ্যাকচুয়ালি ছাড়া উচিত নয়, কিন্তু তিনি যেহেতু অন্য প্রকৃতির মানুষ, আমি ওই প্রথমে আরেকবার বলছি, কোনো ব্যক্তির আমি পক্ষপাতিত্ব নিচ্ছি না বা কারোর পক্ষ নিয়ে বলছি না, আরেকবার বলে দিলাম। তা যদি এরকম ধরনের অনেক মানুষের ক্ষেত্রে ঘটে বা এরকম
যদি কেউ মনে করে যে আমি এই জায়গায় পৌঁছে গেছি, বা আমি চাইনি কিন্তু পৌঁছে গেছি বা পৌঁছে দেওয়া হয়েছে, কেউ আমাকে মিথ্যে বলে, কেউ আমাকে প্রলোভন দেখিয়ে ওই সময়টার জন্য আমাকে উঠে আসার জন্য আমি হয়তো বেরিয়ে আসতে চাইছি কিন্তু বেরিয়ে আসতে পারছি না, অথচ আমাকে ব্যবহার করা হচ্ছে, যদি বুঝে যান। সেই জন্য সাইকোলজিক্যাল, মনোবিদ এবং কাউন্সিলিংয়ের বা এরকম মোটিভেটেড কিছু কথাবার্তা মাথার মধ্যে ঢুকে থাকা উচিত স্কুল লেভেল থেকে। যখন বিবাহ হয়ে গেছে, যখন বুঝতে পারছেন যে এটা তো আর 4-5টা জিনিসের মতো নয় যে আমি আম চুরি করতে গেছি, বেগুন চুরি করতে গেছি, অথবা রস পাড়তে গেছি ওই খেজুর গাছে ভোর 4টের সময়, সকালবেলা মর্নিং ওয়াক অথবা খেলতে গিয়ে, মাছ ধরতে গিয়ে মাছ চুরি করে নিয়ে চলে এসেছি। আমি বন্ধুদের পাশে যেতাম, সেখান থেকে তারা রস চুরি করেছে, সকালবেলা আমরা ভোরবেলা করে উঠতাম 4টের সময়, 3:30তেও উঠেছি মাঝে মধ্যে শীতকালে। তা মর্নিং ওয়াক করতাম দীর্ঘদিন ধরে। তা রস পাড়তে উঠেছে, আমি রস চুরি করিনি বা আমি একদিনও আম আজ পর্যন্ত আমে হাত দিয়েছি, কিন্তু আমটা আমি নিজে হাতে কখনো কোনো গাছের বাড়ি থেকে আমি একদিনের জন্যও পারিনি। হ্যাঁ, কুল পেরেছি, তাও বলে দিলাম। একজনের বাড়ি থেকে কুল পেরেছি, তাদেরকে বলেও দিয়েছি যে হ্যাঁ আমি কুল পেরেছি। এরকম বলে করতে হবে যে আমি কি নিতে পারি, আমি কি বলতে পারি। কুল চুরি করা বা কুল পাড়া, আম পাড়া, একটা মাছ নেওয়া বা একটা ঢিল ছোঁড়া, আমি কোনোদিন গাছে আজ পর্যন্ত আমার কোনোদিন মনে পড়ে যে গাছে ঢিল। আমার বন্ধুবান্ধব আমার পাশে ঢিল ছুঁড়তো, বড় বড় ইট ছুঁড়তো, অন্য লোকের বাড়িতে টালিতে একজন খুব গালাগালি দিত বলে তার বাড়িতে, মানে কি বলবো, তার হাতের এত টিপ ছিল, বাঁ হাতে, আবার আমারই একটু জুনিয়র হবে আমার থেকে, তা সে বাঁ হাত দিয়ে, মানে ঠিক ওই জায়গায় টালির বাড়িটা আছে, তার সামনে কিন্তু বড় একটা জমি ফাঁকা, তারপরে বড় একটা হচ্ছে দোতলা বাড়ি ছিল, সেইটাকে টপকে ওইখানেই যে টালিটা আছে, এবং 3টে মেরেছে, 3টেই প্রায় টালির বাড়িতে পড়েছে। গালাগালি যেহেতু দিত, তার রাগি দিত, তা এরকম ধরনের টিপ ছিল। আজকে মনে পড়লো, আজকে অনেকগুলো পুরনো দিনের কথা। তার টিপ দেখে আমি এখনও নিচেই মানে ভাবি যে সত্যি সে যদি খেলোয়াড় হতো তাহলে কী হতো। মানে খেলোয়াড় খেলতো ভালো, ক্রিকেট খেলতো, খুব ভালো খেলতো, খুব ভালো ক্যাচ নিত, খুব ভালো টিপ করে এ করতে পারতো, মানে উইকেট মারতে পারতো। সেই সব দিনের কথাগুলো মনে পড়ছে আজকে। তা ভয়ঙ্কর রকমভাবে এরকম কথা মনে পড়ে। আমি কোনোদিনও তাকে কিন্তু আমাকে বলতো যে একটু ইঁটটা এগিয়ে দে না, তা আমি তাকে ইঁটটা হয়তো এগিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু খারাপ কিন্তু বিষয়। আর যখন খেজুর পাড়তে গেছি তার পাশে ছিলাম, আর যখন আমার একটা বন্ধু ভোরবেলায় 2টো পুকুরের মাঝখানে যে আম গাছটা ছিল, বেশি দূর উঁচু ছিল না, খুব বেশি হলে 4 ফুট উঁচুর পরেই ডালটাকে ওয়াই মতো হয়ে গেছিলো, সেখান থেকে আমটা আমিও পারতে পারতাম, আমি উঠে পারতে পারতাম, কিন্তু আমার না কখনো ইচ্ছেই করেনি যে আমটা পারবো, আমটা চুরি করব। হয়তো মনে মনে ইচ্ছে করে যে আমটা খেতে ইচ্ছা করছে, আমটা খাবো, ইচ্ছে করতো, যে পারবো, পেরে খাবো আর চুরি করব, এটা আমার ইচ্ছে করে না। আমি আমার হাতের কাছে অনেক টাকা এক সময় দেখেছি, নিতে ইচ্ছে করলো, মন থেকে কখনো ভাবতে ভালো লাগতো না। ঠিক ওই চুরি করাটা ঠিক মনের মধ্যে এখনও পর্যন্ত ঠিক আমার কাছে অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করে। কেউ মদের বোতল দিয়ে যায়, কেউ সিগারেট রাখতে যায়, কেউ বেশি আমি মুখের মধ্যে ধরে যদি টানিও আমাকে কেউ বিশ্বাস করে না। আমি মুখের মধ্যে দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করব, সেটাও লোকে বিশ্বাস করে না, কারণ আমার বন্ধুরা জানে যে আমি ওইটা ভেতরে প্রবেশ করাই না। মানে ইন করলে যেহেতু আমি জিভ জ্বালা করতো, আমার মনে মনে রাগ হতো সেদিনকে যে আমার বৃহস্পতিবার করে আঁকতে আসতো, আমার একটা বিশেষ বন্ধু আছে আঁকার জন্য, বিরতি মানে মাঝখানে 2 ঘন্টা পরে একটু ইচ্ছে করতো যে আমি যাব, যে ওখানে একটু দূরে গিয়ে একটু সিগারেট কিনবে, 2টো করে সিগারেট কিনতো, কিনে আমাকে খেতে বলতে, এবার ওকে আমার খেতেই হবে ওর সামনে থাকলে। তা ওই সিগারেটটা টানতে দিত, এবার ওকে তো দেখাতেই হবে যে আমি টেনেছি, বা যেহেতু বন্ধু তখন ছোটোবেলা একটা সময় ছিল, তা টানবো, লোকে দেখবে কিন্তু মানে বুঝতে পারবে না। তা কী করতাম, মুখের মধ্যে হাওয়াটা নিতাম, মানে এয়ারটা নিতাম মুখের মধ্যে, এটা যেহেতু ও বুঝতে পেরেছে পরে যে শেষে তুই কিন্তু ভেতরে টানছিস না, তুই ফিল করতে পারছিস না। এই ব্যাপারটা, এই কথাগুলো মনে পড়লো আজকে। তা এরকম পুরনো দিনে অনেক স্মৃতি আছে। তা এরকম বিড়ি খেতে গিয়ে একবার খুব কাশি হয়েছিল, সেটা মানে বাড়ির তলায় লুকিয়ে খাওয়া, এরকম ওই 6-7 বার হবে। তা মদ খাওয়া নিয়েও এরকম ধরনের ঘটনা আছে জীবনে, যে আমি খাই না, সবাই জানে, আমার কাছেই সবাই মদের বোতল রেখে যেত, সবাই ঠিক বলবো না, 2-1 জন যারা বিশ্বাস করে। এবং আমার নিজের খুব আত্মীয় জানে যে আমার কাছে যদি কেউ 20,000 বা 1 লাখ বা 1 কোটি টাকাও রেখে দেয়,
হাতে নেব, কিন্তু আমি এখন বুঝে গেছি হাতে নেব না। তার কারণ হচ্ছে এখন চারিদিকে ক্যামেরা আছে, তারা আমার মনোভাবটা চিন্তা করবে না, তারা ছবিটা তুলে নেবে যে আমি হাতে করে টাকাটা নিয়েছি। তা সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি হাতে করে টাকাটা নিয়েছি, আমার মনের কথাটা তো আমি জানি যে আমি তো টাকা চুরি করব না, বা আমি টাকাটাকে নিয়ে শুধু একটু দেখার জন্য যে হয়তো কতটা ওয়েট, হয়তো এটার মধ্যে কত টাকা আছে। আপনি টাকাটাকে দেখুন, চোখ দিয়ে মানে অবজার্ভ করুন যে এটার মধ্যে 50,000 কি 1 লাখ কি 1 কোটি টাকা আছে। অবজার্ভ করা, হাতে নেওয়া, আজকালকের দিনে কিন্তু ছবি তুলে নেবে, আপনাকে তার মানে অন্য করে তুলতে পারে। তা সেই কারণের জন্য যখন এই পর্যায়ে, যেখানে কি বলবো 100 কোটি মানুষের মধ্যে হয়তো 5 জন এই জায়গায় পৌঁছতে পারে, 100 কোটির মানুষের মধ্যে হয়তো 1 জন। কারণ এই পর্যায়ে পৌঁছানোর মতো কিন্তু মানুষ কিন্তু সাধারণভাবে যে জায়গা থেকে উঠে আসলে যে গানটা ভেতর থেকে উঠে আসে, ভেতর থেকে কবিতা বলা, ভেতর থেকে গান গাওয়া, ভেতর থেকে কথা বলা, সেই সুর, সেই কথা বলা, ভগবানের প্রতি যে একটা মানে মানে অর্পণ করে দেওয়া, নিজেকে একটা দান করে দেওয়ার মতো জায়গায়, নিজেকে সেই জায়গায়, সেই প্ল্যাটফর্মে যাওয়ার মতো জায়গায় মানুষ কিন্তু সহজে কেউ পৌঁছতে পারে না। যেটা কেউ হয়তো আছে, লতা মঙ্গেশকর, গীতশ্রী, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, তারপরে কি বলবো আর ডি বর্মন, কিশোর কুমারের মতো লোক, এরাও তো খারাপ পর্যায়ে যেতে পারতো, তাদেরকেও নিশ্চয়ই কেউ না কেউ হয়তো এরকমভাবে ডেকেছিল। কিন্তু ডান্স করতে পারে, কবিতা বলতে পারে, সিনেমা জগতের নায়ক নায়িকা হতে পারে, তারা কি করে এখান থেকে বেরিয়ে আসবে? তখন দুটো জিনিস করতে হতে পারে। এক হচ্ছে তাকে ত্যাগ করতে হবে। এবার ত্যাগ করতে গেলেও তাকে মেরে ফেলার জন্য হুমকি দিতে পারে, তার যে অর্থ, ফ্ল্যাট দিয়েছে, গাড়ি দিয়েছে, সেগুলো কেড়ে নেওয়া হতে পারে। এখানে যতই যাই আপনাকে প্রলোভন দিক, যতই যাই হোক, যদি স্বামী বা স্ত্রী যদি বিবাহ হয়ে যায়, সেখান থেকে এক হচ্ছে তাকে ডিভোর্স দিয়ে যদি চলে আসা যায় সব থেকে বেশি ভালো। হয়তো যায় যেতে পারি, হয়তো আমি তার পক্ষও নিচ্ছি না, আর একবার বলে দিচ্ছি, আমি এই নিয়ে 5 বার বললাম। তা আমাকে বুঝতে হবে আমি কি কথা বলছি, কার পক্ষ নিচ্ছি, কখন নিচ্ছি, কি কথা বলছি। আমার কথাটা 10টা মানুষ, আমার কথাটা আমি যখন কোনো একটা লেভেলে পৌঁছে যাব, এই লেভেলে যখন আমি পৌঁছে যাব বা আমার কথাটা 10 জন শুনছে, আমি কোনো উচ্চ স্তরের কোনো পর্যায়ের মানুষ যদি নেতা, মন্ত্রী বা অভিনেতা, আমার কথাটা 10টা লোকে শুনছে বা 500টা লোকে শুনছে, আমার কথাটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমভাবে পৌঁছে যাচ্ছে, তখন আমার বার্তাটা মানে আপনি মুখের মধ্যে যখন থুতু নেন, যদি ছিটকে দেন, যেমন চারিদিকে ছড়িয়ে যায়, একটা স্প্রে যখন একটা জায়গা থেকে স্প্রে করলে যেমন গাছের চারিদিকে অথবা মশা মারার জন্য চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক আপনি সেই পর্যায়ে একটা বোতলে থাকা একটা পাম্প, এই বোতলে আপনি আছেন, এখান থেকে আপনি বেঁচে থাকার জন্য একটা স্প্রে, আপনি সেই স্প্রেটা যখন করছেন তখন জগতে ছড়িয়ে যাচ্ছে, আর আপনাকে সবাই মান্যতা দেয়, আপনাকে সবাই কেউ, আপনি যখন কোনো মশা, আপনি হচ্ছেন সেই সিলিন্ডার বা সেই গ্যাজেট, যা খুশি মনে করতে হবে, গ্যাজেট ঠিক বলা যায় না এখানে এই ক্ষেত্রে, আপনি হচ্ছেন সেই মেটেরিয়ালস যেটার মাধ্যমে মশাকে মারা যায়, বা অন্যান্য অক্সিজেন সিলিন্ডার হতে পারে। অক্সিজেন সিলিন্ডার দিয়ে আপনি যখন অক্সিজেন নিচ্ছেন বা 10 জন বেঁচে থাকে, হসপিটালে দেখবেন একটা অক্সিজেন সিলিন্ডার থেকে অনেক বড় একটা অক্সিজেন সিলিন্ডার থাকে, সেখানে পাইপের মাধ্যমে ডিভাইডেড করা থাকে যাতে অনেক মানুষ বেঁচে থাকে। সেই ধরনের উপায়, আপনাকে বেঁচে থাকতে হবে, আপনার দাম অনেক, আপনাকে কেউ 40 টাকা দিয়ে কিনছে, কেউ 100 টাকা দিয়ে কিনছে, কেউ 200 টাকা দিয়ে কিনছে, কেউ ফিতে কাটছে ডাকছে, আপনাকে 500 টাকা দিয়ে ডাকছে, কেউ 40,000 টাকা দিয়ে ডাকছে একটা গান গাওয়ার জন্য। কিন্তু আমি কিন্তু একটা গান যদি গাই, আমাকে কেউ দাম দেবে না, আমাকে কেউ মান্যতাই দেবে না। কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, জগতে বেঁচে থাকার জন্য আপনাকে যতদিন বেঁচে আছেন তার জন্য আপনাকে একটা সুরক্ষা বলয় তৈরি করতে হবে। আপনার এক্ষেত্রে বলি যে স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ একটা অন্যরকম মাধ্যম, এটাই হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি। যে বেহুলা লক্ষিন্দর তো মারা গেছিলো, তার স্বামীর জন্য সে কিন্তু তার পরিবারকে ত্যাগ করে ওই ভেলায় করে, মানে কলা গাছের ভেলায় করে সে কিন্তু নদীতে ভাসতে ভাসতে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় দিনের পর দিন চলে গেছিলো। তার স্বামীর হাড়গোড় বেরিয়ে গেছে, সে কিন্তু ছাড়েনি। সেই জন্য সনাতন ধর্মের মানুষ পারবে না হয়তো, আশা করা যায় সেটাই হওয়া উচিত। কিন্তু কি করব এই ক্ষেত্রে যখন দেখছি যে হয়তো আমি
তার খারাপ ভালো বুঝতে পারছি 2 দিন 4 দিন বা 1 বছর বা 2 বছর পরে হলেও বুঝতে পারছি। যদি সে বলতে পারতো, যদি সমাজের সামনে তুলে ধরতে পারতো, যদি তাকে ছেড়ে আসতে পারতো, আমার অর্থবল, আমার ব্যাংক ব্যালেন্স সব নিয়ে নিক, কিন্তু আমি যদি সৎ হতে পারি, আমি যদি ভালো হতে পারি, আমার যদি নিষ্ঠা মন, আমার চিন্তা ভাবনা, আমি ঠাকুরকে বাঁচার জন্য, সবাই এই সাহসিকতার দিক দেখাতে পারবে না, সবাই এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না। কারণ তার শিল্প চেতনা, তার মনোভাব, তার দৃষ্টি, তার সমাজ, তার বাবা মা ভাই বোন, এই তুই তোর স্বামীকে ছেড়ে দিলি, তুই তোর বউকে ছেড়ে দিলি, এই জায়গা থেকে সনাতন ধর্মের সবাই পারে না, সবাই খুব দুর্বল। এবং 8-10টা জায়গায় যখনই যাবে তখন এই সব কথাগুলো উঠবে। এবং যেহেতু সে একটা বড় লেভেলে পৌঁছে গেছে, উচ্চ স্তরে পৌঁছে গেছে, তার খবরের মাধ্যমে আসবে, সমাজ মাধ্যমে আসবে, বারে বারে শুনতে হবে ফেসবুক ইউটিউবের মাধ্যমে, টিভি চ্যানেলে, সেই জন্য সে হয়তো বেরোতে পারেনি বা অনেকে বেরোতে পারে না। এখান থেকে বেরোনোর জন্য যেটা বললাম, সাইকোলজিক্যাল মনোভাব, চিন্তাধারণা এবং কাউন্সিলিং, মোটিভেটেড, ভালো ভালো গান শোনা, সেই সময় সেই জায়গাটা মাথাটাকে শেষ করে দেয়। অনেকে সুসাইড করে, অনেকে মানে বিভিন্ন রকমভাবে আত্মহত্যার চেষ্টা করে, এবং মাথাটাকে পুরো মনে হচ্ছে কেউ যেন আমাকে ছিঁড়ে ফেলছে, কেউ যেন আমাকে দুমড়ে দিচ্ছে, হাতুড়ি দিয়ে বারে বারে মারছে আমাকে। সেই সময়টা 3 মাস 4 মাস সময়, ওই সময়টাকে কেউ বেরোতে পারে না। সেই সময়টা থেকে বেরিয়ে আসা, সেই সময় থেকে বেঁচে ফেরা খুবই ভয়ঙ্কর। সেই জন্য অনেকে হয় না, দেখবেন ভালোবাসার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে মানে সুসাইড করে, মরে যায়, নিজেকে শেষ করে দেয়। এই কয়েকদিন আগেই গতকালকেই আমি যে ভিডিওটা বানিয়েছি আপনারা দেখবেন, সায়নী চক্রবর্তী যে ঘটনা ঘটেছিল, অত্যাচারিত হয়েছিল বলেই হয়তো সে মদ খেয়ে মারধর করেছে তার বয়ফ্রেন্ডের সাথে, 4 বছরের যে ভয়ঙ্কর রকমভাবে অত্যাচার করেছিল বলেই হয়তো সে সুসাইড করেছে, যে তাকে ছাড়া বাঁচতে পারবে না, তাকে খুব ভালোবাসতো। এটুকুই তো বোঝা যায় তার খবরগুলো দেখে দেখে, বা তা সেই জন্য হয় না। বা সেখান থেকে একটা যে জিনিস বলি, দেখুন, আম চুরি, মাছ চুরি, রস চুরি, কুল চুরি একটা আলাদা ব্যাপার। এখানে দেখতে হবে যে আমার হিন্দু ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে, আমি জানতে পেরে গেছি। বিশেষ করে এই ধরনের জায়গায় যখন অপরাধমূলক জায়গাটা যখন জানতে পেরে গেছেন, আপনি 1-1.5 বছর পরে নিশ্চয়ই জানতে পেরেছেন, অথবা 3-4 মাসের পরেও জানা যায় হয়তো, আশা করি জানা ছিল, জেনেছিল। তা সেখান থেকে যেহেতু সনাতন ধর্মের ব্যাপার, হিন্দুত্বের ব্যাপার, আপনি যখন হিন্দুত্বের গান যখন গাইছেন, হিন্দু সনাতনকে যখন আপনি তুলে ধরার চেষ্টা করছেন, যখন দেখছেন আরজি করের মতো জায়গা, সন্দেশখালির মতো জায়গায় মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে, রাত্রি 12টার সময়, যখন তাদেরকে ডাকছে, কি করতে ডাকছে, কি জন্য সুন্দরী মেয়েদেরকে ডেকে নিয়ে যাচ্ছে, তারপরে মুর্শিদাবাদের মতো জায়গায় অত্যাচার, সব যখন আপনি কানে শুনেছেন, বোঝার মতো ক্ষমতা যখন আছে, তখন ওই সাধারণ কোনো ফল চুরি, মাছ চুরির মতো যেহেতু নয়, যেহেতু হিন্দু ধ্বংস হয়ে যাচ্ছে, সনাতন হিন্দু ধর্মের পুজো বন্ধ হয়ে যাবে, মেয়েরা শেষ হয়ে যাবে, আমার পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, সেই পর্যায়ের লেভেলে রয়েছেন, যেটা একটা সাম্রাজ্য ধ্বংসর জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যেতে পারে। সেই পর্যায়ে সেই লেভেলের খবর যখন আপনার কাছে রয়েছে, তখন আপনাকে সেই জায়গাটা ছেড়ে আসা উচিত ছিল। এবং সেই জায়গাটাকে যখন ছেড়ে আসতে যদি নাও পারেন, আপনাকে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আপনাকে বলে দেওয়া উচিত ছিল যে এই ব্যক্তিরা আমার সাথে এমন ধরনের ঘটনা ঘটিয়েছে, আমি চাইছি না আমার স্বামীকে ছাড়তে বা আমার বউকে ছাড়তে, যে যেমন ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রে হতে পারে, সেই জন্য বউ আর বর দুটোই বললাম, তার স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হতে পারে, ভাই বোনের ক্ষেত্রে হতে পারে, যে জেনে গেছে, যেহেতু সে ভালো প্রকৃতির মানুষ যদি হয়, যে আমি বেঁচে থাকবো কী করে, আমার মাটি যদি না থাকে, আমার মা যদি না বেঁচে থাকে, আমার সম্পদ যদি বেঁচে থাকে, আমার পশ্চিমবঙ্গ, আমার কলকাতার দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো যদি না হতে দেয়, আমি দেখতে পাচ্ছি সরস্বতী পুজো হতে দিচ্ছে না, আমারই যে কোম্পানিতে রয়েছি, সেই কোম্পানির বিভিন্ন স্তরের মানুষ, তারা লোভবশত, তার টাকা পয়সার জন্য সনাতন ধর্মকে শেষ করে দেওয়ার জন্য কাস্তে, হাতুড়ি, আগ্নেয়াস্ত্র, বোম বানানো থেকে শুরু করে বড় বড় ভোজালি বা বিষ খাইয়ে দেওয়ার মতো জিনিস, যেখানে মুর্শিদাবাদের মতো জায়গায় মানুষকে জলের ট্যাঙ্ক থেকে একে তো মেরে তাড়িয়ে দিচ্ছে, আবার একটু জল খাবে বলে জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে দিয়েছে। ওই জলের ট্যাঙ্ক থেকে যদি জল খায়, তাদের বাচ্চা, বুড়ো বা গরু ছাগলকে যদি জল দেয়, সবাই মরে যাবে। যখন এত বড় একটা, কি বলবো, রাজনৈতিক
ভয়ঙ্কর ধরনের একটা ঘটনা ঘটছে। এটা উচ্চ পর্যায়ে রাম রাজত্বের ব্যাপারে এসে যাচ্ছে, কৌশল্যার ব্যাপার চলে আসছে। রামকে 14 বছর জন্য বনবাস দিতে হয়েছিল। ভরত বুঝে গিয়েছিল বলে সে কিন্তু ওই মায়ের কথা শুনেনি। জুতো দুটো রামের জুতো দুটোকে, মানে জুতো বলতে খড়ম, সেই সিংহাসনের উপর রেখে ভরত তার সাথে চলে গিয়েছিল। তা সেই কথাটাকে ভাবনা চিন্তা করার জায়গায় আছে যে ভরত কিন্তু তার রাজত্ব কিন্তু রাখতে পারত। এখানে কিন্তু ভয়ঙ্কর রকম একটা ব্যাখ্যা কৃষ্ণের সাথেও হয়েছিল। বলরাম চলে গিয়েছিল, তার সঙ্গ ছিল। তা সেই জন্য আপনি এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য একটা বড় উপায় হতে পারতেন, হাতিয়ার হতে পারতেন আপনার জগৎকে বাঁচানোর জন্য। যে পশ্চিমবঙ্গ যদি না থাকতো ভারতবর্ষকে বাঁচানো যেত না। সেই জন্য এই যে আপনি একটা এই কোম্পানির হয়ে যখন কথা বলছেন, এই কোম্পানির হয়ে, আর আপনি তো সবথেকে বড় একটা উদাহরণ হতে পারতেন যে আপনি খারাপ জায়গায় চলে গেছিলেন, বুঝে গেছি আমরা জানি যে আপনার মধ্যে সুপ্ত চেতনা, সুপ্ত বাসনা, সুপ্ত মনোভাব, ধীর স্থির নম্র না হলে এই ধরনের গান গাওয়া সম্ভব নয়। এই ধরনের চিন্তা ভাবনা করার বা এই ধরনের গান মনের মধ্যে আসে না। গ্রাম থেকে, শহর থেকে আমরা যখন আসি বা যখন নিচে থেকে আসি, আমরা উপরের থেকে বুঝতেই পারি না। আমি গতকালকেই আমার ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন, বা অন্যদের সাথে শেয়ার করতে পারেন, বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন, যা খুশি করতে পারেন আপনাদের যা চিন্তা ভাবনা। আমি গতকালকে বলেছিলাম যে খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসছে দুজন, প্রায় 70 বছর আগেকার কথা বলছি, 80 বছর আগেকার কথা বলছি। দুটো রাজ্য থেকে উঠে এসছে এবং দুজন পাঁক থেকে উঠে এসছে। গরিব অথচ দরিদ্র, অথচ তার পাঁক মানে এখানে জন্মস্তর হচ্ছে যে দরিদ্র পচা গলা জায়গা থেকে কেউ একজন উঠে এসছে, একদম নিকৃষ্ট জায়গা থেকে ধরুন উঠে এসছে, পড়াশোনা করতে পারছে না, খেতে পাচ্ছে না। সেখান থেকে দুটো ফুলের জন্ম হয়েছে। দুটো ফুল দুই জায়গায় চলে গেছে। একজন ফুল পুরায় নিংড়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, আর একটা ফুল উঁচু স্তরে উঠে যাচ্ছে। দুটো ফুল বুঝে নিন কে কোন জায়গায় আজকে চলে যাচ্ছে আর কে কোন জায়গায়। সেই জন্য আমাকে মাথায় রাখতে হবে যে আমার দারিদ্রতা, আমার গরিব, আমার আম গাছ, আমার বট গাছ, আমার নেচার, আমার কুকুর, বেড়াল, ছাগল, একটা পোকা মাকড়, সে তার জন্ম, তার কেঁচো, তার মাটি, সে মাথায় করে বোঝা করে নিয়ে যাচ্ছে একজন চাষবাসের সামগ্রী, মাছওয়ালা ভিক্ষা করতে আসছে। সেই সব কথা, একটা পিঁপড়ের কথা মনে রাখতে হবে। সেই পিঁপড়েটাতে যদি আমি জল ঢেলে দিতাম ছোটোবেলায়, সেই পিঁপড়েগুলো মারা যেত। সেই সব কথা চিন্তা করতে হবে। আমি তাকে মেরে ফেলেছি, আমার শক্তি থাকতে পারে অসীম, আমি যদি ক্ষতি করে দিই, তারা যদি শেষ হয়ে যায়, প্রকৃতি যদি শেষ হয়ে যায়, আমরা শেষ হয়ে যাব। আজকে যদি ভীমরুল বা ওই মৌমাছির চাক যদি শেষ করে দিই, মানুষ শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন এই কীট পতঙ্গ নেচার আমাদেরকে জানিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, কুকুর, বেড়াল, ছাগল, গরু, আমরা যাদের ওপর অত্যাচার করছি, এই প্রকৃতির নদী নালা নর্দমার উপর যারা অত্যাচার চালাচ্ছি প্রতিনিয়ত, যে মাটির তলায় জল যাচ্ছে না, কংক্রিট করে দিচ্ছি ওই নর্দমার তলাকে। যখন প্রচণ্ড গরম খরা আসে, মাটির তলায় জল যায় না বলে গাছের শিকড়গুলো খুঁজে বেড়াচ্ছে জল। তারা কথা বলতে পারছে না, কুকুর, বেড়াল, ছাগল, গাছপালা কথা বলতে পারছে না, তারা জল নিতে পারছে না। ধ্বংস হয়ে গেছিলো হরপ্পা মহেঞ্জোদারো কিন্তু সভ্যতাও এক সময়, হয়তো সেই কারণের জন্য। পুরো কংক্রিট করে দিলে নর্দমার তলায় গাছ জল খেতে পারছে না। সেই নর্দমার জল কি হচ্ছে, শুকিয়ে মানে বজ্র গন্ধ, তার তলায় যে পোকামাকড় হচ্ছে, সেখান থেকে সে গাছগুলোকে জল দিতে পারত ভয়ঙ্কর রূপে। সেই জল পেয়ে কিন্তু সে কিন্তু ওই গাছগুলো বেঁচে থাকতো, আর আমরা অক্সিজেন পেতাম, ফুল ফল পেতাম। তা আমরা কী করছি, সেখানে পোকামাকড় জন্মাচ্ছে। এবার আসি মূল কথায়, এগুলোকে মাথায় রাখতে হবে। নেচার সম্বন্ধে, প্রকৃতি সম্বন্ধে যে ভয়ঙ্কর রকমের যে বার্তা জীবনের, যে আমরা প্রকৃতিকে যদি না মারতে পারি, কীট পতঙ্গ, পোকামাকড়, কেঁচো সব কংক্রিট করে দিচ্ছি। 2 কাঠা জমি কিনছি, 1 কাঠা জমি কিনছি, ফ্ল্যাট বাড়ি যা বানাচ্ছি, জগতে কলকারখানা বানাচ্ছি, পলিউশন করছি, প্লাস্টিক পোড়াচ্ছি, ভয়ঙ্কর রকমভাবে সব কিছু কেঁচো জন্মাতে পারছে না সঠিকভাবে, পোকামাকড় প্লাস্টিকের মধ্যে, মাটি জলে তলে যেতে পারছে না, সব কংক্রিট করে দিচ্ছি। সেই সব চিন্তাভাবনা করতে হবে। আমরা মাটিতে পা দিতে পারছি না বলে
আমাদের চোখ ব্রেন ভালো করে পড়াশোনা করতে পারছি না, ছেলে মেয়েগুলো ভালোভাবে ভালো চিন্তা করতে পারছে না, যোগ ব্যায়াম করতে হবে, গীতা পড়তে হবে এইসব জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, এই ব্যায়াম করতে হবে, এই এই যে ব্যায়ামটা দেখা যাচ্ছে আকুপাঞ্চার, এই ব্যায়াম থেকে বেরিয়ে আসা যায় যে কোনো লস থেকে এর থেকে। তো এবার বলি যে আমার অন্য ভিডিওগুলো দেখে নেবেন, বুঝে নেবেন। এবার বলি যে যেহেতু এটা সাধারণ যখন ব্যাপার ছিল না, সাধারণ কোনো ঘটনা ছিল না, সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আমাকে সবার সামনে প্রকাশ করে দেওয়া উচিত ছিল যে সনাতন ধর্মকে শেষ করে দেওয়ার জন্য, আমাদের হিন্দু ধর্মকে শেষ করে দেওয়ার জন্য কোনো জায়গায় বিষ খাই দিচ্ছে, কোনো রকমভাবে এমন ধরনের ঘটনা ঘটছে, তার কাছে লিখিত আছে, কার কাছে ভিডিও আছে, সে এমন মিটিংয়ে যায়, তার কাছে সে এমন মানুষের কথাবার্তা শুনতে পাচ্ছে, তার স্বামীর থেকে শুনতে পাচ্ছে আমাদেরকে কিন্তু বেঁচে থাকার জন্য, আমাদেরকে আগামী দিনে ভালো থাকার জন্য যে আমাদেরকে কাস্তে রাখতে হবে, আমাদেরকে কীটনাশক রাখতে হবে, আমাদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য অমুক ব্যক্তিকে কিন্তু আগ্নেয়াস্ত্র রাখতে হবে বা মারতে হবে 4 তারিখের পরে। এইসব ঘটনা যখন জানতে পারছেন, বুঝতে পারছেন, আপনার শিল্প চেতনা, আপনার মনোভাব, অ্যাকচুয়ালি সেই সময়টা মানুষ হারিয়ে ফেলে, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যখন অনেক টাকা পয়সা দেখে ফেলে। যারা গরিব কিছু মানুষ হয় না, কিছু মানুষ, সবার ক্ষেত্রে আবার বললাম না, হয় না, পার্সেন্টেজের এক একজনের ক্ষেত্রে একরকম, মানে টাকা পয়সা দেখে যদি আপনার মনটাকে সংযত করতে পারেন, সংযম যদি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনাকে রক্ষা করতে পারবেন। আগামী দিনের জন্য আপনি একটা বড় অধ্যায় হয়ে থাকতে পারবেন, ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকবে যে অমুক ব্যক্তি আমাকে বা আমার দেশকে বা আমার সনাতন ধর্মকে, আমার গীতাকে, আমার সরস্বতী পুজোকে, আমার লেখাকে, আমার শিল্প চেতনাকে, আমার আমি যদি বেঁচে না থাকি, বা আমার যদি সনাতন ধর্ম যদি বেঁচে না থাকে, আমার যদি দুর্গাপুজোর বেঁচে থাকে, তাহলে আগামী দিনে এই সনাতন ধর্মের উপরেই তো আপনি গান, আপনি হিন্দুত্ব বা কীর্তন হয়, তবলা বাজে, ঘণ্টা বাজে, শঙ্খ বাজায়, উলুধ্বনি দেওয়া হয়, পাঁচালি পড়া হয়, যে আমাদের লক্ষ্মীর পাঁচালি পড়া হয়, গীতা পড়া হয়, হনুমান চল্লিশা পড়া হয়। তাহলে এই কাকে শোনাবেন যদি সনাতন ধর্মের মানুষ যদি অত্যাচারিত হয়, মা বোনেদেরকে মেরে ফেলছে, কেটে ফেলছে, রেপ করছে, ধর্ষণ হচ্ছে, ডেকে নিয়ে যাচ্ছে রাত্রি 12টার সময় সন্দেশখালির মতো জায়গায়, আরও অনেকগুলো জায়গায়, যেসব জায়গার নাম নিতে পারছি না, রোজ হচ্ছে, ঘটনা রোজ ঘটছে, অনবরত ঘটে চলেছে। যখন খবর আসছে, জানছেন, বুঝতে পারছেন, তখন জাগরণ হওয়া উচিত ছিল যে আমি আগামী দিনে বেঁচে থাকার জন্য শুধু স্বামীর পক্ষ বা আমার বরের পক্ষ নেব, আমাকে আগামী দিনের জন্য আপনাকে অবশ্যই ভাবা উচিত ছিল যে জীবনে বেঁচে থাকার জন্য আমাকে এমন কিছু কাজ করে যেতে হবে, শুধু যে আমি খাবো, আমিই পরবো, আমার জগৎ এইটাই। অনেক মানুষের ক্ষেত্রে এটা হয়। কেউ গরিব মানুষ আছে যে অর্থ দেখে, প্রতিপত্তি দেখে এত কিছু পেয়ে গেছে, অনেক সময় তা সেই উঁচুতে উঠে গেলে হয়, বা এই জায়গায় উঠে গেলে কখনো গায়ের রং দেখছেন সে তার গায়ের রং কালো হয়ে গেছে, দেখছেন ফর্সা, গায়ের রং কালো হয়ে গেছে, মানে সে সব কিছু ভুলে গেছে। তার মনের মধ্যে যে একটা সুপ্ত বাসনা, কালো রং, তার মধ্যে সেই একটা সুপ্ত আকাশী সবুজ বর্ণময় জীবন, সেটা তার মধ্যে আর ফিরে আসে না। এরকম মানুষ হয়, সে তার হয়েই কথা বলে, অর্থবল তার দিকেই ধেয়ে নিয়ে যায়, তার সময় নেই, হয়তো সেই ধরনের সুপ্ত চিন্তাভাবনার মধ্যে আর আসে না। কিছু ব্যক্তি আসে, ফিরে আসতে পারে, কিছু ব্যক্তি আসে, তার মধ্যে আসে না। কিছু ব্যক্তি খুব বড়, খুব ধনী, অনেক রাজারা ছিল আজ থেকে অনেক বছর আগেকার দিনে, এখনকার দিনেও কিছু রাজারা আছে, দেখবেন তারা যেহেতু অনেকটা উঁচু পর্যায়ে উঠে গেছে, তারা যেহেতু সাধারণ মানুষের মধ্যে আসতে পারে না, সেই জন্য অনেক মানুষ আছে নিচু স্তরে মানুষের সাথে মেলামেশা করার জন্য মুখে চাদর দিয়ে বা রাতের অন্ধকারে তারা গোঁফ দাড়ি লাগিয়ে দেখতো যে আমার প্রজারা, আমার রাজারা কী করে। বিশেষ করে দেখবেন আমাদের প্রাইম মিনিস্টার যেহেতু আর প্রধানমন্ত্রী যে আসেন, গরিবদের সাথে কথা বলার চেষ্টা করেন, দেখেছি এটা অনেকেই হয়তো করে, বা ট্রেনে যাতায়াত করে, সফর করে, ছোটো ছেলে মেয়েদের সাথে কথা বলে, হয়তো এই কারণের জন্যই, এইটা আমার এখন মনে পড়লো, এই কারণের জন্য যে এই কারণের জন্য তিনি বিভিন্ন দেশে ঘুরছেন, বিভিন্ন জায়গার সাথে কথা বলছেন, ছোটো ছেলে মেয়েদের বিজ্ঞানের জায়গায় যাচ্ছেন, গরিবের সাথে কথা বলছেন, চাওয়ালার সাথে কথা বলছেন, ওই ঝালমুড়ি খাওয়া, তারপরে কি বলবো, আর আমাদের বোট হচ্ছে আমাদের নৌকোয় করে যাওয়া, আমাদের কলকাতায় সে ঘোরা, তাকে 10 টাকা এবং শুধু বিনা পয়সায় চড়তে পারতো, তাকে কেন 10 বা 20 টাকা দিল, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে
যে ঝালমুড়িওয়ালা তাকে 10 বা 20 টাকা দিয়েছে, বিনা পয়সায় খায়নি। আমার অনেক অর্থ থাকলেও আমি কোনোদিন কাউর সেই জায়গাটা, কোনো যে পুলিশ আছে, আমি কখনো চিন্তা করব না যে আমি পুলিশ, আমি আমি টিকিট কাটবো না বাসে উঠে, বা আমি কোনো সাহায্য নেব না তোমার থেকে। আমার একটা ভালো বন্ধু আছে, সে কিন্তু এই কাজগুলো করে। সে কিন্তু মানে আজও বড়লোক হতে পারেনি, সে কিন্তু চাইলেই বড়লোক হতে পারতো। সে আমার কাছ থেকে আজও ধার নেয় এবং তার সাথে এখন যোগাযোগ এই মুহূর্তে নেই। সে একটু দূরে চলে গেছে পরিবার। সে একটু দুর্বল প্রকৃতির, নম্র, ভদ্র, সভ্য। এরকম অনেক পুলিশ আছে, আবার অনেক পুলিশ হয়তো বড়লোক হয়ে গেছে। সেটা যে যার জায়গায় সে করেছে, কী আর বলা যাবে। সে তার জানে না বিষয়গুলো। সে যদি এই ভিডিওগুলো শোনে বা জানে বা সাবস্ক্রাইব করে রেখে দেয়, তাহলে বা কমেন্টস করে বা লাইক করে, তাহলে অনেক লোকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটা অন্যদের কাছে। তখন বুঝতে পারবেন যে জগতে বেঁচে থাকতে হবে একদিনের জন্য নয়। জগতে আমরা জানি না ঠিক কতক্ষণ, কত ঘন্টার জন্য বাঁচবো, কত দিনের জন্য বাঁচবো, কতক্ষণের জন্য আমরা বাঁচার জন্য এসেছি। আমাদের জন্ম মৃত্যু আমরা যেহেতু জানি না, আমাদের কেউ লিখে দিয়ে যায়নি। স্বামী বিবেকানন্দ 37 বছর বেঁচেছিলেন। উনি যদি আরও 100 বছর বাঁচতে পারতেন, আমাদের জন্য কত গৌরবের হতো। নেতাজি যদি থাকতেন, ক্ষুদিরামের মতো আমাদের মানুষ থাকতেন, আচার্য প্রফুল্লচন্দ্র বা বিনয় বাদল দীনেশের মতো মানুষ যদি থাকতো, আমাদের যে কী মানে আমরা হারিয়ে ফেলেছি, আমরা নিজেরাও জানি না। আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আপনারা যদি হারিয়ে যান, আপনাদের মতো মানুষ যদি চলে যায়, আপনাদের মতো মানুষ যদি আর জগতে ফিরে না আসে, আবার নতুন করে জন্ম নিতে হবে, আবার মাটি থেকে জন্ম নাও, আবার কেউ শেষ করে দেবে। কেউ আপনাকে নিংড়ে দিচ্ছে, কেউ আপনাকে শেষ করে দিচ্ছে, আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আপনার মাথাটাকে কেউ কিনে নিচ্ছে, আপনার মনটাকে কেউ কেড়ে নিচ্ছে, আপনাকে জোর করে বাধ্য করছে, আপনাকে শেষ করে দেওয়ার জন্য আপনাকে অনেক রকমভাবে বল প্রয়োগ করছে। আপনার নেগেটিভিটিগুলোকে আপনাকে কিন্তু বারে বারে আপনার সেই নেগেটিভ জায়গায়, দুর্বল জায়গায় আঘাত করে 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 আপনাকে আবার ওপরে আপনাকে জাগরণ করাচ্ছে, মানে আপনাকে মোটিভেটেড করাচ্ছে, আপনাকে বলে আপনার দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। আপনার থেকে 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা আপনার প্রতিপত্তিকে আপনাকে ঢাল করছে। যে প্রথমে বলেছিলাম, ঢাল করে কেউ হয়তো আপনার থেকে সাপোর্ট নিতে পারে, আপনাকে সাপোর্ট করছেন, আপনি বুঝতে পারছেন না। আপনি ভাবছেন বোধহয় এটা স্বচ্ছতা, এটা হচ্ছে সাদা একটা ট্রান্সপারেন্ট একটা জায়গা, এটা স্বচ্ছতা, সাদা একটা পর্দা। এই পর্দার পেছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রকম বার্তা তার মধ্যে। আজকে যাকে ভাবছেন যে আপনার দোকানে এসে রোজ রোজ 200, 500, 2,000 টাকা দিয়ে কোনো লোক মাল কিনছে, 10,000 টাকা দামে মাল কিনছে, রোজ টাকা দিচ্ছে, 20 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে, 40 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে, হঠাৎ করে একদিন আপনার সাথে, সেটা আপনার ক্ষেত্রে অনেক সময় হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, সে কর্মের যে কোনো কর্মের হতে পারে, সে ব্যবসা বাণিজ্য থেকে হতে পারে, অফিসে হতে পারে, আদালতে হতে পারে, ডাক্তারখানা হতে পারে, আপনার বাড়িতে কেউ হয়তো জিনিস দিতে পারে, যে কাজের লোক হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। সে আপনার মনকে এমনভাবে কেড়ে নিয়েছে, এমনভাবে আপনি তার চাবি দিয়ে দিচ্ছেন, কোথায় কোথায় দলিল আছে সেটা বলে দিচ্ছেন, কোথায় সম্পত্তি আছে, কী সিগনেচার করছেন, কোথায় টাকা পয়সা আছে সব বলে দিচ্ছেন। একদিন সেই লোকটা আপনার কাছ থেকে ধরুন এমন একটা উপায় বলে যে আমার মেয়ের বিবাহ আছে, বা আমি একটা খুব মুশকিলের মধ্যে পড়েছি, তুমি তো আমাকে দীর্ঘ 20 বছর ধরে বা 10 বছর চেনো, আমাকে 1 লাখ টাকা দেবে বা 20,000 টাকা দেবে, বা যার থেকে যেমন সাহায্য নেওয়ার দরকার তার থেকে তেমন নেয়। বা তারা লাগবে হয়তো 10,000 টাকা, বলছে আমাকে 1 লাখ টাকা লাগবে, তাহলে কমে 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 একটা জায়গায় আসবেন না, আমার কাছে না 3,000 টাকা আছে, আমি এটুকু দিতে পারবো। ও দেখলো না, এর থেকে 3,000 টাকাটা নিয়ে নিই। যার থেকে যেমন পারছে তেমনভাবে নিতে পারে। আবার কোনো মেয়ের হয়তো দেখছেন যে বিবাহ আছে, যে বুঝতে পারছেন যে আমার কাছে তো রোজই নেয়, ওর তো লাগবে 1 লাখ টাকা, তা আমি তো সোনা গয়না কিনতে পারছি না, ভালো একটা মেয়ে, ও তো আমার থেকে প্রতিদিনই তো 2,000, 4,000 বা 1 মাস অন্তর 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 মাল কেনে, তা আমার সঞ্চয় রয়েছে, আমি 4 লাখ টাকা দিয়ে দিই, ও তো দিয়ে দেবে, ও মাইনে পেলে দিয়ে দেবে, বা জমিটা বিক্রি করে দিয়ে দেবে বলেছে, আর ও তো ভালো লোক। তা এরকম ভালো মানুষ প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই ভালোবাসি, ভালো রাখার জন্য বা ভালোবাসার জন্য নিজের মনটাকে আমরা অন্যকে দান করে দিই এক প্রকার। তা সেই ব্যক্তি কখনো জমি বাড়ি বিক্রি করে চলে যেতে পারে, সেই ব্যক্তিরা ডিভোর্স করে তার বরকে বা বউকে ছেড়ে সেই সম্পত্তি নিয়ে চলে যেতে পারে, বা সিম কার্ড বন্ধ করে দিতে পারে, মোবাইলে হয়তো কথা বলবে এমন ব্যক্তিও আছে। আপনার ফোন আসার আগেই সে ফোন করে আপনাকে বলছে আমি তোমাকে টাকাটা দিতে যাচ্ছি, আপনি বলেন বাহ কি ভালো মানুষ, আমাকে 10 দিন পরে ফোন করে বলেছিল, কিন্তু 8 দিনের আগেই বা 6 দিনের মাথায় ফোন করছে, বা 1 বছর বলেছে কিন্তু 6 মাসের মাথায় আপনাকে 2 বা 3 মাস আমি এই জায়গায়, মানে এরকমভাবে আপনাকে আপনার মনটাকে এমন করে দেবে না
একটা লজেন্সও দেবে না। এমনও ব্যক্তি দেখেছি, আমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে দেখেছি, বলছে আমার পেছনে বারে নিয়ে যাবে, আমাকে 2,000 টাকা দেওয়ার জন্য আমাকে বলছে 5,000 টাকা খরচা করবো, কিন্তু ওই টাকাটা দেবো না। আমি অন্যান্য আরও দুটো বন্ধুর ক্ষেত্রেও, তারা অন্যান্য জায়গাতেই, তাদের সাথে কোনো যোগাযোগ নেই, তারা কিন্তু এইভাবেও বলেছে যে, তার কথা যে শুনেই বলেছে এরকম কোনো কথা নয়, সেও বলেছে যে তোর আমি 2,000 টাকাটা দেবো না, কিন্তু তুই আমার সাথে বারে চ বা অমুক জায়গায় খেতে চ, আমি তোকে খাওয়াবো, কিন্তু তোর ওই টাকাটা দেবো না। তাহলে মানুষ এরকম আছে, তার বউ বরকে ছেড়ে দিতে পারে, ভাই বোনকে ছেড়ে চলে যেতে পারে। যে এমনও হয়, একসাথে দুজন এসেছিলো, বলছে ও তো বউ নিয়েছিল, আমি তো নিইনি, সে তো আমার ছেড়ে চলে গেছে, সে তো ডিভোর্স হয়ে গেছে। তো এরকম জগতে বিভিন্ন রকমভাবে আপনাকে ঠকাবে। যখন আম চুরি, গম চুরি বা মাছ চুরির খবর নয়, এটা যখন দেশ চুরি বা আমার সনাতন ধর্মে আমার ওপর নির্ভর করছে, যে সনাতন ধর্মে হিন্দুত্বের উপর নির্ভর করছে, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল কলেজে হসপিটালে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, আরজিকরের মতো ঘটনা ঘটছে, যখন বুঝতে পেরেছি, যখন বড় ক্রাইম, এটা ছোটোখাটো একটা ক্রাইম, চুরি ডাকাতি 10 টাকা 5 টাকা চুরির মতো নয়। একজন 10 টাকা 5 টাকা চুরি করা বা কোনো দোকান থেকে কোনো জামা কাপড় বা কোনো খাবার চুরি করা অভ্যাস যদি একবার হয়ে যায়, একদিন দুদিন না, চুরি করে খাবার খাওয়া বেঁচে থাকাটা একরকম। যখন একদিন চুরি করলেন, ভালো লাগলো, বাহ, জানতে পারলো না, খবরটা তো বুঝতে পারলো না, একদিন আরেকটা জিনিস চুরি করলেন, বাহ, দোকানদার তো বুঝতে পারলো না, কিন্তু একজন ভগবান দেখছে পেছন থেকে বা দূর থেকে দেখছে, তোমাকে অনেক কিছু দিয়েছি, তোমাকে অর্থ দিয়েছি, তোমাকে সম্মান দিয়েছি, তোমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছি যেটা সাধারণ আর 10টা কেন 100 কোটির মধ্যে হয়তো 2-1 ওঠে গরিব থেকে ওপরে, আবার ওপর থেকেও নিচু স্তরে উঠে আসে। দেখুন, অর্থকে ধরে রাখার জন্য আমার কাছে কোনো ক্ষমতা নেই, কোনো বাড়ি ঘর, কোনো গাড়িকে ধরে রাখার জন্য ক্ষমতা নেই। ক্ষমতা আছে আমার ব্রেনে। আমি যেটা শিখে যাব, যেটা বুঝে যাব, যেটা আমার কাছে মনে হবে সত্যি, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। যেটাকে মিথ্যে বলে মনে করা হবে, সেটাই মিথ্যে। জীবনে কোন দিকে যে আমরা এসেছি, কোন দিকে যে যাব, আমরা নিজেরাও জানি না, কোন পথ অনুসরণ করছি। সেই জন্য মনের মধ্যে কিন্তু চিরকালই থেকে যায়, যে চুরি করে একসময় সে ভালো হয়ে যেতে পারে, যে চুরি করেনি তাকে হাত পা ভেঙে বা তার হাত পা ভেঙে তাকে অন্ধ করে আবার চুরির পর্যায়ে নিয়ে যাওয়া হয়। অনেক রকমভাবে তাকে শেখানো হয়। যারা চুরি করে, যারা পকেটমারি করে, তাদেরকে শেখানো হয় বারে বারে যে তুমি চুরি করো, একটা লাউ অথবা কুমড়োর ওপরে একটাকে রেখে দেয়, ওই সাদা কাপড় বা ধুতি বা কোনো রুমালকে রেখে নতুন ব্লেড দিয়ে তার টিচার বলে যে তুমি এমনভাবে ব্লেড চালাবে লাউ বা কুমড়োর ওপর থেকে রস বেরোবে না, আর সেটা কিন্তু একটা মানুষের শরীর, সেখান থেকে রস বেরোবে। মানে এরকমভাবে যখন পকেটমারি করবে বাসের মধ্যে, ভিড়ের মধ্যে, সেটা ভাবো, সেটা সে দিনে 4-5 ঘন্টা 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 6 মাস প্র্যাকটিস করার পরে তার টিচার কিন্তু ভয়ঙ্করভাবে তাকে মারে, ভয়ঙ্করভাবে তার শরীর ওপর মারে, মেরে মেরে তাকে শিখিয়েছে সে। এবং তাকে সাপোর্ট করার জন্য বাসে বা ট্রামে বা ভিড়ের মধ্যে তাকে সাপোর্ট করার জন্য, তাকে যখন ধরা পড়ছে তাকে আবার মারার জন্য ওই লোকগুলোই আবার তাকে কিন্তু বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসে, তার বন্ধুকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তাই এরকম দেখবেন সে ওইভাবে শেখায়। আমরা কিন্তু সেভাবে শিখিনি জীবনে। আমরা পড়াশোনা শিখিনি, গান শিখিনি, বাজনা শিখিনি, আমরা লেখালেখি করি না, বাবা মা পড়তে পড়তে শিখিনি সেই সময়টা। কিন্তু তারা ভয়ঙ্কর, একটা চোর বা ডাকাত হতে গেলে ভয়ঙ্কর রকমভাবে তার টিচার তাকে শেখায়, তাকে বেঁচে থাকার জন্য লড়াই করতে শেখায়। আর আমরা সেইটা কখনোই চিন্তা করি না, ভাবতে পারি না যে আমাদের শিখতে হবে, বুঝতে হবে, আমাদের লড়াই করতে হবে। আমরা সেই সময়টাকে টিভি দেখতে গিয়ে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে, জীবনে কী বলবো, ফুটবল খেলতে গিয়ে, ফুটবল খেলা ভালো, গীতা পড়া ভালো, কিন্তু আমরা সেই ভালো জিনিসকে নিইনি, আমরা খারাপ জিনিস নিয়েছি। ওই যে চুরি করেছে বন্ধু, আমি একটু চুরি করব, আমি একটু যাব, আমি একটু চুরি করতে করতে ভাববো যে দেখুন, আমাকেও এক সময় আমাকেও ওয়াইন খাওয়ানো হয়েছিল, বা আমিও ওয়াইন খেয়েছি এক সময়, বলতে কোনো অসুবিধা নেই। কেন বলছি, এই যে ওয়াইন খাওয়া বা মদ খাওয়া, আমি একদিনে 14 পেগ খেয়েছি, যেটা ওরা কল্পনাই করতে পারেনি। যে আমি যেহেতু খাই না বা অভ্যাস নেই, রাজগিরে গিয়ে আমাকে জোর করে, সেই কী বলবো, মেটলে, মানে খাসির মেটলে হয়, তারা খায়, মেডলে খাওয়া উচিত না। পরবর্তীকালে আমি যখন জেনেছি, আমার বাবা যাতে এয়ারপোর্টে চাকরি করতো, মেডলেতে সবথেকে বেশি ভয়ঙ্কর খারাপ জিনিসগুলো, রোগগুলো ওই যে কোনো মানুষ হোক বা অ্যানিম্যালগুলো ওই ওর মধ্যে থাকে। সেই মেডলে রান্না করে মাংসের সাথে মুড়ির সাথে খাওয়া হয়েছিল।
তা মেটলে মানে কি যে মানে 1 কিলো মতো, মানে 1 কিলো না 4 কিলো না 3 কিলো কেনা হয়েছিল। তো যাই হোক, সেইখান থেকে রাজগীরে কিনা হয়েছে এরকম একটা উঁচু থালাতে, এরকম উঁচু প্রায় 1-1.5 ইঞ্চি উঁচু থালাতে মুড়ি খাওয়া হচ্ছে, আর মিটলে আলাদা পাত্রে রাখা আছে, খাচ্ছে আর ওয়াইন খাচ্ছে। তা খেতে খেতে আমি 14 পেক খেয়েছি, ওরা গুনছে, বলছে তুই পারলে কী করে, তুই কী করে এই ধরনের ক্ষমতা অর্জন করলি। তারপরে আমি হয়তো রাখতে পারিনি, হয়তো রাখতে পারতাম হয়তো, কিন্তু আমার পেট তো সহ্য হচ্ছে না। আমি পারি, ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে ওয়াইন খাওয়ার। আজকে আপনাদের সামনে তুলে ধরছি ওয়াইন খাওয়ার কথাটা, যে খেয়েছি, হ্যাঁ জলের সাথে মিশিয়ে খেয়েছি, হয়তো ডাইরেক্ট পুরো হয়তো রটা খেতে পারিনি, অল্প অল্প মিশিয়ে বারে বারে ঘন্টার পর ঘন্টা, রাত্রির 2-2 বেজে গেছে, সন্ধে হয়তো রাত্রির হয়তো 8:30-9টা থেকে শুরু করতে করতে রাত্রির 1টা বেজে গেছে, এরম হয়েছে, চোখে ঘুম এসে যাচ্ছে। এবং খেতে খেতে 14 পেক খেয়েছি, 14 পেক গুনে গুনে, সেটা সাধারণ মানুষ সাধারণত সবাই খেতে পারবে না। এবং খেতে খেতে লাস্টে ওই যে এতটা উঁচু থালায় বিছানার উপর বসে খাচ্ছি সবাই মিলে, প্রায় 7 জন বন্ধু মিলে রাজগীর এবং আরও অন্য জায়গায় আমরা ঘুরতে গেছিলাম, রাজগীর স্টে করেছিলাম কোনো একটা সময়। আমি বমি করে দিয়েছিলাম, যেটা আমার শরীর নিতে পারছে না। আমি হয়তো আরও 2 পেক খেতে পারতাম, আরও 4 পেক খেতে পারতাম, এখান দিয়ে ঢোকাতে পারি, কিন্তু এখান থেকে সহ্য করতে পারছি না। সেইটা আমি বের করে দিয়েছিলাম, ওই থালার মধ্যে পুরো ভর্তি হয়ে গেছিলো। তারপরে আমি তো ঘুমিয়ে পড়েছি, এবং আরও বন্ধুবান্ধব যারা ছিল আমার সিনিয়র, বিশেষ করে আমি ছোটো ছিলাম অ্যাকচুয়ালি, তা আমি সেখানে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে মাথা গম গম করছে, 10:30টার সময় 12টার সময় ঘুম থেকে উঠেছি, তা মাথা গম গম করছে, কোথাও ঘুরতে যেতে পারছি না, তা মানে দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। তা আমি সেদিন ওখান থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল সিমলায়, সেখানে প্রচণ্ড ঠান্ডা। তা আমরা রাজগীরে থেমে টাটা সুমো করে গেছিলাম। মানে ওখানকার লোকও বলেছে, বাবা পশ্চিমবঙ্গের লোক সিমলা এসে গাড়ি করে টাটা সুমোতে করে, আজকে 24 দিনের ট্যুর ছিল। তা ভাঙা চোরা গাড়ি হিসেবে বলে সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেখানকার গাড়ি ঘোড়া আমরা যেখান থেকে গুজরাট দেখেছি, সব চাষিদের যে গাড়ি, সেটাও ভয়ঙ্কর, মানে ভালো ভালো গাড়ি চাষিদের। আমাদের দেশে চাষিদের খাওয়াই হয় না, সেখানকার উন্নত, আমাদের দেশের মান তো সেরকম আস্তে আস্তে উন্নত হবে আশা করা যায়। তা যাই হোক, তা আমি ওদের সাথে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর কোনো দিন ওয়াইন খাবো না, বা ওখানে গিয়ে খাবো না।